আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো দেখো, আজকে আমরা যেটা পড়ব, জটিল যৌগের সংকরায়ন পড়ব ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই যে জটিল যৌগের সংকরায়ন পড়ব, এতে করে আমাদের কি কভার হবে, মিনিমাম 4-5টা বোর্ডে এই জটিল যৌগের সংকরায়ন থেকে বিগত বছরে কোশ্চেন হয়, মানে প্রতি বছরই 4-5টা বোর্ডে জটিল যৌগ থেকে কোশ্চেন থাকে, ঠিক আছে? এটা এখন তো আমাদের সমন্বিত যদি আমাদের কোশ্চেন হয়, তাও আসার চান্স যে নেই এরকম না বিষয়টা, যেহেতু ইম্পর্ট্যান্ট টপিক আসার চান্স অবশ্যই আছে। তো আমরা একটু দেখি কিভাবে পড়তে হবে। আচ্ছা, আমরা সবাই 3D সিরিজ মানে অবস্থান্তর মৌলের ব্যাপারে অবগত আছি, তাই না? অবস্থান্তর মৌলটা কি? স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত অবস্থান্তর মৌল, মানে স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্কের মধ্যে যে সকল মৌল আছে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়, কেননা তাদের যে স্থিতিশীল আয়ন আছে তারা D1 থেকে D9 মধ্যে থাকে। আমরা জানি অবস্থান্তর মৌল কাদের বলে? যাদের D1 থেকে D9 মধ্যে থাকে, যাদের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস D1 থেকে D9 পর্যন্ত হয়, তাদেরকে আমরা বলবো হচ্ছে অবস্থান্তর মৌল। দেখো, অবস্থান্তর মৌল বা থ্রিডি সিরিজটা আমি কীভাবে মনে রাখবো? সচিন টেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান ফের কবে নিকা করতে যাবে? স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ওকে, তো স্ক্যান্ডিনিয়াম হচ্ছে 21, টাইটানিয়াম হচ্ছে 22, ভ্যানাডিয়াম হচ্ছে 23, ক্রোমিয়াম হচ্ছে 24, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, আয়রন হচ্ছে 26, কোবাল্ট হচ্ছে আমাদের 27, নিকেল হচ্ছে 28, কপার হচ্ছে 29, জিঙ্ক হচ্ছে 30। এবার একটা জিনিস দেখো, স্ক্যান্ডিনিয়ামের স্ট্যাবল আয়ন হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 3+। এটা যদি তুমি স্ক্যান্ডিনিয়াম 3+ করো 3D10 আসে। আমরা জানি D1 থেকে D9 হলে আমাদের সেটাকে বলবো আমরা অবস্থান্তর মৌল। তার মানে স্ক্যান্ডিনিয়াম অবস্থান্তর মৌল নয়, কারণ এর স্ট্যাবল আয়ন 3D0 হয়েছে। আমরা জানি D1 থেকে 9 হবে। আবার জিঙ্কের স্ট্যাবল আয়ন হচ্ছে জিঙ্ক 2+। তার মানে এখানে আমরা যদি জিঙ্ক 2+ করি তাহলে 3D10 হবে, রাইট? তো 3D10 যদি আমাদের হয়, তো 3D10 হওয়া মানে কি? 3D10 হওয়া মানে হচ্ছে আমরা জানি যে আমাদের স্ট্যাবল আয়নের ইলেকট্রন বিন্যাস D1 থেকে 9 পর্যন্ত হবে। তার মানে জিঙ্কও কিন্তু আমাদের অবস্থান্তর মৌলের মধ্যে পড়তেছে না। আবার দেখো, এখন বলতে পারো যে কপার তো এখানে 3D10 আছে। আচ্ছা, কপার থাকলে তো হবে না। কপারের যে স্ট্যাবল ইলেকট্রন বিন্যাস, কপারের স্ট্যাবল ইলেকট্রন বিন্যাস বা স্ট্যাবল আয়ন কোনটা? কপার 2+। তো কপার 2+ করলে কিন্তু এখানে 3D9 হয়। তার মানে তখন কিন্তু D1 থেকে 9 মধ্যে থাকতে পারছে। দ্যাটস ওয়াই কপার আমাদের কি? অবস্থান্তর মৌল। আর ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আর কপারের ইলেকট্রন বিন্যাস তো ব্যতিক্রম, এটা আমরা সবাই জানি। এটা একটু মনে রাখবা। এবার দেখো, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি? পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট, জটিল যৌগ গঠন করতে পারে, রঙিন যৌগ গঠন করতে পারে, প্রভাবক হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। এবার আসো, জটিল যৌগগুলো কয় প্রকার হতে পারে চলো আমরা একটু দেখে নিই। ঠিক আছে, জটিল যৌগ কয় প্রকার হতে পারে আমরা এটা একটু দেখে নিব। দেখো, আমরা জানি সাধারণত জটিল যৌগ 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যানায়নিক জটিল যৌগ, আরেকটা আছে ক্যাটায়নিক জটিল যৌগ, আরেকটা আছে নিরপেক্ষ জটিল যৌগ। ঠিক আছে, যখন আমাদের দেখো এই যে পুরা এই থার্ড ব্র্যাকেট দেওয়া, মানে তো আমরা মেনলি জটিল আয়ন আছে এটার মধ্যে, এটা নির্দেশ করি, তাই না? তো থার্ড ব্র্যাকেটের উপর যদি মাইনাস হয়, তা মাইনাস মানে কি? দেখো, পটাশিয়াম 4 আছে, তার মানে পটাশিয়াম যেহেতু প্লাস, তার মানে 4+। আর 4+ থাকা মানে এই পুরাটা হচ্ছে, এটা যেহেতু 4+, এই পুরাটা হবে হচ্ছে 4-। আর সালফেট যেহেতু 2-, তার মানে এই পুরাটা হবে 2+। ঠিক আছে, আর এই সাইডে দেখো কিছু নাই। ধরো এখানে থার্ড ব্র্যাকেটও না দেওয়া থাকলো, তাও কিন্তু এটা জটিল সংখ্যা হয়, কারণ এখানে হচ্ছে তোমার লিগ্যান্ড আছে, ধাতু আছে। ঠিক আছে, তো এই জিনিসটা দেখো, কোনো চার্জই নাই, বাইরে কোনো চার্জই নেই। তার মানে কি? এটা হচ্ছে নিরপেক্ষ। তার মানে আমার এই যে জটিল আয়ন আমার ধনাত্মক হচ্ছে, ঋণাত্মক হচ্ছে, ধনাত্মক হচ্ছে, নিরপেক্ষ হচ্ছে। তো এই যে আমি কিভাবে বুঝবো সেটা? অ্যানায়নিক জটিল যৌগ ক্যাটায়ন প্লাস কেন্দ্রীয় ধাতব মৌল প্লাস লিগ্যান্ড থাকবে এক বা একাধিক। অ্যানায়নিক জটিল যৌগ কটা? ফার্স্ট হচ্ছে ক্যাটায়ন, তারপর হচ্ছে কেন্দ্রীয় ধাতব মৌল, তারপর হচ্ছে লিগ্যান্ড থাকবে এক বা একাধিক। আর ক্যাটায়নিক জটিল যৌগ কোনটা? প্রথমে হচ্ছে আমাদের ধাতব মৌল থাকে, তারপরে হচ্ছে লিগ্যান্ড থাকবে এক বা একাধিক, তারপরে যে আমার অ্যানায়ন থাকবে সেটাকে আমি বলবো ক্যাটায়নিক জটিল যৌগ। আর কেন্দ্রীয় ধাতব মৌল প্লাস লিগ্যান্ড থাকবে এক বা একাধিক, সেটাকে আমরা বলবো হচ্ছে নিরপেক্ষ জটিল যৌগ। এখানে আমি আরও বিভিন্ন উদাহরণ দিচ্ছি। এখন তোমরা আমাকে বলতে পারো যে আমি এটার নামকরণটা কি শিখাবো কিনা? না, নামকরণটা আমি শিখাবো না, কারণ নামকরণটা কিন্তু অলরেডি আমাদের শিখানো শেষ। ঠিক আছে,
ওই যে তোমাদেরকে যে বলছিলাম যে হচ্ছে একটা এমসিকিউ ক্লাস করাইছিলাম যেখানে নামকরণটা ভালো মতন শেখানো আছে, আগে ওটা করে এসে দেন এখানে মানে পড়তে আসো, ঠিক আছে? এই ক্লাসটা করো, তাহলে দেখবে আরও ভালো বুঝবা। দেখো, আর অলওয়েজ একটা কথা মনে রাখবা, এই যে যে দেখো লিগ্যান্ডের সাথে যে ধাতব পরমাণুগুলো আছে, এগুলো তো মূলত অবস্থান্তর মৌল, তাই না? এই অবস্থান্তর মৌল বা এই ধাতব পরমাণুগুলোর কিন্তু লিগ্যান্ড থেকে ইলেকট্রন নেয়। লিগ্যান্ড থেকে কী নেয়? ইলেকট্রন নেয়। আর যারা ইলেকট্রন সরবরাহ করে, লন পেয়ার আছে যাদের মাথায় ইলেকট্রন আছে তারা, আর যারা অ্যানায়ন তারাই হচ্ছে মূলত লিগ্যান্ড। ধনাত্মক লিগ্যান্ডও আছে, বাট আমাদের তেমন কাজে আসে না, আমাদের কাজে আসে মেনলি হচ্ছে ঋণাত্মক লিগ্যান্ড এবং নিরপেক্ষ লিগ্যান্ড, ঠিক আছে? সেজন্য আমি দেখো কিছু কিছু লিগ্যান্ডের নাম লিখে দিয়েছি যারা হচ্ছে মেনলি নিরপেক্ষ লিগ্যান্ড। হ্যাঁ, যারা চার্জ মেনলি নিরপেক্ষ লিগ্যান্ড, আর হচ্ছে তোমার ঋণাত্মক চার্জযুক্ত সেই লিগ্যান্ডগুলো লিখছে। আমি কিন্তু ধনাত্মক চার্জযুক্ত লিগ্যান্ড লিখি নাই, আমি ঋণাত্মক চার্জযুক্ত এবং হচ্ছে চার্জ নিরপেক্ষ লিগ্যান্ডগুলো লিখে দিয়েছে। দেখো এখানে আছে অ্যামিন, তারপরে আছে অ্যাকুয়া, কার্বানাইল মানে কার্বন মনোক্সাইডকে কার্বানাইল বলে, ডায়ামিন আছে, তারপরে ইথিলিন ডায়ামিন আছে, ঠিক আছে? এই মুক্তজোড়গুলো চাইলে তুমি স্কিপ করতে পারো, মানে পড়ার সুবিধার্থে। ঋণাত্মক চার্জযুক্ত আছে সায়ানো, ফ্লোরো, মানে এটা তো ফ্লোরিন আমরা বলি, বাট যখন সে লিগ্যান্ড হয়ে যায় তার নাম হবে ফ্লোরো, এটার নাম হবে ক্লোরো, ব্রোমো, আয়োডো, অক্সালেটো, হাইড্রোক্সো, কার্বোনেটো, ঠিক আছে? ঋণাত্মক আয়নের নাম খুব একটা চেঞ্জ হয় না, যেমন করে আমরা দেখছি অ্যামোনিয়ারে অ্যামিন বলতেছে, তারপরে পানিরে বলতেছে অ্যাকুয়া, তারপরে হচ্ছে কার্বন মনোক্সাইডকে বলতেছে কার্বানাইল। আর জৈব যৌগ যেগুলো আছে সেগুলো বেশি একটা চেঞ্জ হয় না। তো চার্জ নিরপেক্ষতে যেমন তাও নাম একটু চেঞ্জ হয়েছে, একদম ঋণাত্মক আয়নে কিন্তু তাও একদম চেঞ্জ হয়ে যায়। আর এই কয়টা জিনিস একদম ঠাটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? লিগ্যান্ডের নাম। এবার আসো আমরা নেক্সটটাতে চলে যাই। নেক্সটটাতে আছে হচ্ছে আমাদের শক্তিমাত্রার ভিত্তিতে। দেখো, শক্তিমাত্রার ভিত্তিতে স্ট্রং লিগ্যান্ড আছে, আবার শক্তিমাত্রার ভিত্তিতে উইক লিগ্যান্ড আছে, ঠিক আছে? তো শক্তিমাত্রার ভিত্তিতে স্ট্রং লিগ্যান্ড কারা আমরা মনে রাখবো, যাদের মধ্যে সি আর এন আছে তারা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড। যেমন হচ্ছে তোমার এটা কি, কার্বানাইল, তারপরে সায়ানো, তারপরে এটার নাম আমরা কি পড়ছি, এটার নাম মূলত কি, এটার নাম মূলত হচ্ছে অ্যামোনিয়া। বাট আমাদের যখন হচ্ছে, দেখো এটার নাম মূলত হচ্ছে অ্যামোনিয়া, বাট আমাদের যখন লিগ্যান্ড অনুসারে বসে তার নাম হয়ে যায় কিন্তু অ্যামিন। আর সিও মানে হচ্ছে কার্বানাইল, আর সিএন মানে হচ্ছে সায়ানো, ঠিক আছে? এই কথাগুলো এখানে লেখা আছে। আর দেখো উইকফিল্ড লিগ্যান্ডের মধ্যে আছে এখানে অ্যাকুয়া, তারপরে ফ্লোরো, হাইড্রোক্সো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, ঠিক আছে? মানে অক্সিজেন বা ও থাকলে আর হ্যালোজেন গ্রুপ থাকলে সেটা হচ্ছে উইক, আর স্ট্রং মানে এই তিনটা মনে রাখবা। আরও অনেক আছে, বাট আমি এই তিনটা মানে কালেক্ট করছি যাতে করে তোমাদের আর কি সুবিধা হয়। এবার দেখো, আমরা জানি সংকরায়ন মানে কি, কোনো একটা মানে হচ্ছে বন্ড ক্রিয়েট করা, ভ্যালেন্সি দিয়ে কোনো একটা বন্ড ক্রিয়েট করা, তাই না? তো এরকমভাবে এই জটিল যৌগের সংকরায়নের ক্ষেত্রে আমি তিনটা জিনিস মনে রাখবো। কয়টা জিনিস মনে রাখবো? তিনটা জিনিস মনে রাখবো, একদম মানে এই তিনটা যদি পারো একদম মুখস্থ করে নাও, ঠিক আছে? ফার্স্টে মনে রাখবা বন্ধন তৈরির জন্য আমাদের N-1 × D, তারপরে হচ্ছে আমাদের NS, NP, NG ব্যবহৃত হয়। মেনলি আমাদের যেভাবে ব্যবহৃত, যেহেতু 3D সিরিজ ব্যবহৃত হয়, তার মানে এটা হচ্ছে 3D, 4S, 4P, 4D, এই চারটা অরবিটালই আমাদের কি হয়, ব্যবহৃত হয় বন্ধন তৈরির জন্য। আবারও বলতেছি, কয়টা অরবিটাল ব্যবহৃত হয়? মনে করো আমাদের যদি 4S পর্যন্ত ঠিকঠাক হয়ে যায়, তার মানে আমি 4S পর্যন্ত রাখবো, আর যাব না। কিন্তু বন্ধন তৈরির জন্য মাঝে মাঝে 3D, 4S, 4P আর 4D এই চারটা অরবিটালই ব্যবহার করা হয়, আর কোনোটা হয় না। আর লিগ্যান্ডরা লন পেয়ার দান করবে খালি অরবিটালে। শক্তিশালী লিগ্যান্ড ইলেকট্রন কম্প্রেস করে, কম্প্রেস মানে কি, চাপ দিবে। কি বলছে এই কথাটা ভালো মতন একদম পড়ে রাখবা। লিগ্যান্ডরা লন পেয়ার দান করবে খালি অরবিটালে। মনে রাখবা যতগুলো লন পেয়ার থাকে ততগুলা ঘর আমার ক্রিয়েট হয়। কি বলছি, যতগুলা লিগ্যান্ড থাকে, কি বলছে, যতগুলা লিগ্যান্ড থাকবে ততগুলো অরবিটাল আমার ক্রিয়েট হয়। আর মনে রাখবা শক্তিশালী লিগ্যান্ড ইলেকট্রন কম্প্রেস করে, বা শক্তিশালী লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রনকে চাপ দেয় যে তুই হচ্ছে সর, ঠিক আছে? শক্তিশালী লিগ্যান্ডরা কম্প্রেস করে, লিগ্যান্ডরা লন পেয়ার দান করবে খালি অরবিটালে। আর এই তিনটা মানে আমাদের, এটা তো আমরা থিওরিটিক্যাল পড়াচ্ছি, এখন একটু মানে কঠিন লাগতে পারে, বাট যখন হচ্ছে তোমার এরকমভাবে আমি মানে চিত্র সাহায্যে দেখাই দেবো, তখন দেখবে ইনশাল্লাহ সহজ লাগবে। দেখো সংকরায়ন আমাদের হচ্ছে জটিল যৌগের সংকরায়ন আমাদের নিচের এই কয়টা ভাবে হতে পারে।
দেখো এই কয়টা ভাবে কি কি, এসপি হতে পারে, SP2 হতে পারে, SP3 হতে পারে, DSP2 হতে পারে, SP3D2 হতে পারে, ডি স্কয়ার D2SP3 হতে পারে। ঠিক আছে, এই দুইটার বেলায় দেখো ক্যালকুলেট করলে দুইটাই কত আছে, 6 আসে না, 2 আর 3, 5 আর 1 6, 2 আর 1 3 আর 3 6। এই দুই বেলায় আমার হচ্ছে তোমার এরকম হবে চিত্র, এইটার সময় হচ্ছে আমার এরকম হবে, এইটার সময় হচ্ছে আমার এরকম হবে, এটার সময় এরকম হবে, এটার সময় এরকম হবে। ওকে, এখন দেখো আমরা তো এসপি মানে জানি সরলরৈখিক, তারপরে হচ্ছে SP2 মানে জানি হচ্ছে তোমার কি ত্রিকোণাকার পিরামিড, তারপরে SP3 মানে আমরা জানি চতুস্তলকীয়। এবার দেখো একটা কাহিনী, SP3 মানে আমরা জানি চতুস্তলকীয়, কিন্তু কখন DSP2 হবে সেটা আমি একদম লাস্টে যেয়ে তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, চতুস্তলকীয় হলেও কিন্তু মাঝে মাঝে দেখো চতুস্তলকীয় আবার যদি তোমার হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন থাকে তখন আমাদের এটা হয়, অ্যামোনিয়ার ক্ষেত্রে পড়ছিলাম, এটা মিথেনের ক্ষেত্রে পড়ছিলাম। কিন্তু 4 হলে মাঝে মাঝে আমার DSP2 কীভাবে হয়, 2 আর 1 3 আর 1 4, 4 হলে আমার DSP2 কীভাবে হয় সেটাও দেখবো, আবার এগুলো দেখবো। ঠিক আছে, এগুলো হচ্ছে জিওমেট্রিক্যাল গঠন, মানে এটা হচ্ছে একটা সংকরানের গঠন। এই দেখো, এই যে কপার টেট্রাঅ্যামিন সালফেট, ঠিক আছে, কপার টেট্রাঅ্যামিন 2 সালফেট, এই যে যে এই যে যে তোমার যৌগটা আছে বা এই যে যে জটিল আয়নটা আছে, এই জটিল আয়নটা কিন্তু ব্যতিক্রম। কারণ আমি জানি যে আমাদের যদি 4 হয় তাহলে আমাদের SP3 হয়, কিন্তু এটাতে 4 হলে SP3 না হয়ে আমাদের DSP2 হয়েছে। কেন হয়েছে সেটাই আমরা এখন ব্যাখ্যা করব, মানে এখন না, একদম লাস্টে যে ব্যাখ্যা করব। তো চলো আমরা এখন শুরুতেই চলে যাই পড়াশোনায়। তো ফার্স্টে এখানে থেকে একটু জিনিস পড়ায় নেই। দেখো আমাদের ফার্স্টে কোঅর্ডিনেশন নাম্বারটা শিখতে হবে। কোঅর্ডিনেশন নাম্বার যদি আমি শিখতে পারি তাহলে খুব সহজেই আমি বুঝতে পারবো যে কোনো একটা জটিল সংখ্যার অ্যান্সারটা কী হবে। ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বার মানে হচ্ছে সন্নিবেশ সংখ্যা। এই সন্নিবেশ সংখ্যাটা বের করলে আমি বুঝতে পারবো যে আমাদের সংকরায়নটা কী হবে। ধরো কোঅর্ডিনেশন নাম্বার যদি বের হয় 4, তাহলে আমি বলতে পারবো SP3 হচ্ছে। কোঅর্ডিনেশন নাম্বার যদি হয় 2, তাহলে আমি বলতে পারবো SP হচ্ছে। ঠিক আছে, সেজন্য আমাদের কোঅর্ডিনেশন নাম্বারটা বা সন্নিবেশ সংখ্যাটা অবশ্যই দরকার, তাহলে আমি কী করতে পারবো, সংকরায়ন কী হবে তা জানতে পারবো। দেখো কোঅর্ডিনেশন নাম্বার কীভাবে বের করবো, যা আছে কয়টা প্লাস যোজ্যতা, মানে যোজ্যতা মানে কি শেষ কক্ষপথে কয়টা আছে সেটা দিয়েই আমি হচ্ছে বের করতে পারবো। লিগ্যান্ডের ক্ষেত্রে এই জিনিসগুলো বের করতে হবে। তো এই যৌগের ক্ষেত্রে লিগ্যান্ডকে সায়ানাইড, তো সায়ানাইড আছে কয়টা, সায়ানাইড আছে হচ্ছে আমাদের 6টা। আর এই সায়ানাইডের যোজ্যতা স্তরে কয়টা থাকে, যে CN মাইনাস, তার মানে যোজ্যতা স্তরে কয়টা থাকে, যোজ্যতা স্তরে থাকে হচ্ছে একটা। 6 × 1 করলে 6 হয়, তার মানে আমার কি হবে, আমার সংকরণ হবে SP3D3 আর বা হচ্ছে D2SP3। ওই যে লাস্টে যে দুইটা তোমাদেরকে দেখালাম। এবার আসো এই যৌগের ক্ষেত্রে, এই যৌগের ক্ষেত্রে আমার তোমার লিগ্যান্ডকে, এই যে এটা CN মানে আবার সায়ানাইড ভাবো না, CN মানে তো সন্নিবেশ সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার, আমি সংক্ষেপে CN লিখছি। আছে 4টা, যোজ্যতা হচ্ছে একটা, মানে এখানে নাইট্রোজেনের একটা মুক্তজোড় আছে সেজন্য যোজ্যতা হচ্ছে একটা, = 4 হয়। তার মানে 4 হলে SP3 হতে পারে, DSP2 হতে পারে বা SP2D হতে পারে। ঠিক আছে, তিনটা জিনিসই কিন্তু হতে পারে। এবার দেখো এই যে অক্সালেট আছে, এই অক্সালেটের বেলায় আমাদের কোঅর্ডিনেশন নাম্বার কত আছে, 2টা। আমরা জানি অক্সালেটের চার্জ হচ্ছে 2-, তার মানে আমাদের মনে রাখবা যে এখানে হচ্ছে এই যে দেখো দেখাইছি যে 2টা করে মুক্তজোড় ইলেকট্রন থাকে, তো সেই জন্য 2 দিবা, 2 × 2 = হচ্ছে 4, মানে যোজ্যতা স্তরে 2টা থাকে আর আছে দেওয়া 2টা, তার মানে 4। অনেকে কি করে জানো, অনেকে এখানে লিগ্যান্ডের সাথে যতগুলো সংখ্যা মানে বাইরে গুণ আকারে থাকে বলে দেয় যে হ্যাঁ ততগুলাই হচ্ছে আমার যোজ্যতা, মানে ততগুলাই হচ্ছে আমার কোঅর্ডিনেশন নাম্বার, বাট এটা কিন্তু ঠিক না। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার হচ্ছে এই সাইডে যত থাকে, দেখো এখানে 6 ছিল, 6 হয়েছে অ্যান্সার, 4 ছিল, 4 হয়েছে অ্যান্সার। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক হয়, বাট মাঝে মাঝে কিন্তু আমাদের ভুলও হয়, যেমন এই যে অক্সালেটের বেলায় ভুল হয়েছে, অক্সালেটও লিগ্যান্ড যদি বলি তখন তো অক্সালেটও, তো অক্সালেটের বেলায় কিন্তু ভুল হয়েছে। ঠিক আছে, তো এটা একটু মনে রাখবো। এবার দেখো ম্যাগনেটিক মোমেন্ট, আমরা জানি ম্যাগনেটিক মোমেন্ট 3 ধরনের, এক হচ্ছে ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। তো আমরা মূলত এই জটিল সংকরায়ন বের করার সময় প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক নিয়ে কাজ করব। দেখো ফেরোম্যাগনেটিক জিনিসটা হচ্ছে যারা তীব্র আকর্ষণ করে, প্যারাম্যাগনেটিক জিনিসটা হচ্ছে যারা মৃদু আকর্ষণ করে, ডায়াম্যাগনেটিক হচ্ছে যারা আকর্ষণই করে না। ঠিক আছে, আর ম্যাগনেটিক মোমেন্ট আমরা কীভাবে বের করব, ম্যাগনেটিক মোমেন্ট মানে হচ্ছে √n × n+2, আর এটার একক হচ্ছে আমাদের বোর মোমেন্ট।
ঠিক আছে। ম্যাগনেটিক মোমেন্ট বের করার পর যদি আমাদের 0 আসে সেটাকে আমরা বলবো ডায়াম্যাগনেটিক, আর যদি পজিটিভ আসে তাকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক। বোঝা গেছে? আর এর মানে কি? এর মানে হচ্ছে লিগেন্ড যুক্ত হবার পর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, বা এভাবে করে বলতে পারো যে কম্প্রেস করার পর আমাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। মানে এটা তোমাকে আমি এখন আস্তে আস্তে করে পড়াবো, তো চলো আমরা পড়ি। এখানে দেখো আমি ফার্স্টে হচ্ছে এখানে আমি বিভিন্ন জটিল যৌগের সংকরায়ন বের করছি। তো জটিল যৌগের সংকরায়ন জিনিসটা আসলে অনেক মজার পড়া, যদি ভালো মতন বুঝতে পারো। তো চলো আমি জলদি তোমাদেরকে বুঝাই দিই। আগে আমি এটা দিয়ে স্টার্ট করি, কারণ এটা হচ্ছে একটু ইজি আছে, সবগুলাই ইজি, অনেক বেশি ইজি, পড়লে বুঝতে পারবা। দেখো তাইলে এখানে আছে টেট্রা কার্বনিল নিকেল। এটা কি একটা নিষ্ক্রিয় যৌগ। আর ফার্স্টে আমার হচ্ছে যে ধাতু থাকবে তার হচ্ছে যোজনী বের করতে হবে, বা যোজনী বের করলে তো আমি চার্জ বসাতে পারবো, তাই না? তো এখানে হচ্ছে আমাদের 0, নিকেলের কত 0। তো দেখো এখানে নিকেলটা, তার মানে 0 মানে কি? নিকেলের এমনিতে ইলেকট্রন বিন্যাস যা হয় আমি হচ্ছে সেই ইলেকট্রন বিন্যাসটাই বের করছি, ঠিক আছে। আর দেখো যতগুলা লিগেন্ড আছে আমার বক্স লাগবে ততগুলো, এটা কিন্তু ফার্স্টেই লিখে দিছি। তো চলো আমি এখন সংকরায়ন কীভাবে করব সেটা, আর তোমাদের এই নামকরণটা কিন্তু অলরেডি শিখাইছি, সেজন্য আর এখানে আমি এক্সট্রাভাবে শেখাচ্ছি না। দেখো তার মানে আমার এখানে যেহেতু আমার চার্জ 0 বেরোয়েছে, সেজন্য আমি নিকেলের সংকরায়ন জাস্ট নিকেল 28 দিয়ে করে দিয়েছি, মানে মেইন যে সংকরায়নটা সেটা করে দিচ্ছি। বাট এখানে যদি আমার নিকেল 2+ বেরোতো তাহলে কিন্তু, মানে এখানে যদি আমার চার্জ 2+ বেরোতো তাহলে কিন্তু আমি নিকেল 2+-এর ইলেকট্রন বিন্যাস করতাম। ওকে, তো এখন নিকেল যেহেতু 0 বেরোছে, তার মানে নিকেল পরমাণুটার আমি ইলেকট্রন বিন্যাস করছি। ইলেকট্রন বিন্যাস করলে ফার্স্টে কি আসে? আর্গন আসে, আর্গন পর্যন্ত মানে 18, তার মানে 3d8 আর 4s2। 3d8কে যদি আমি ভাঙি, তার মানে আমি বক্স করতে হবে। কয়টা বক্স করতে হবে? ডিতে তো 5টা আছে, তার মানে 5টা বক্স করে 8টা কেমনে বসাতে হয় আমরা তো জানি। ফার্স্টে একটা করে দিবা, তারপরে আরেকটা করে দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো আমাদের ফার্স্টে 3টা মানে ফার্স্টে 6টা থাকতেছে, পরে 2টা কিন্তু অযুগ্ম অবস্থায় আছে। আর এখানে হচ্ছে আমাদের কি আছে? এখানে হচ্ছে আমাদের তোমার 2 আছে, মানে হচ্ছে 2টা। আর একটা কথা অলওয়েজ মনে রাখবা, এই যে আমাদের কার্বানাইল বা কার্বন মনোক্সাইড, এই যে লিগ্যান্ডটা কি লিগ্যান্ড? স্ট্রং ফিল লিগ্যান্ড নাকি উইক ফিল লিগ্যান্ড, এটা আমাকে দেখতে হবে। মানে স্ট্রং লিগ্যান্ড না উইক লিগ্যান্ড, এটা আমাকে দেখতে হবে। এই যে কার্বানাইল, একটু আগে তোমাদেরকে পড়াইছি না যে কার্বানাইল মানে হচ্ছে, মানে আমাদের কি বলছিলাম, সি আর ও থাকলে, বা হচ্ছে অ্যামোনিয়া, কার্বানাইল আর সায়ানো, অ্যামিন, কার্বানাইল আর সায়ানো, এই 3টা হচ্ছে আমাদের স্ট্রং ফিল লিগ্যান্ড, এটা মনে রাখতে বললাম না? তো স্ট্রং ফিল লিগ্যান্ড, ওই যে তোমাদের যে ভ্যালেন্স ইলেকট্রনের 3টা থিওরি পড়াইছিলাম, থিওরি শর্ত, তার মধ্যে লাস্টেরটা কি ছিল একটু দেখো তো, ছিল না যে শক্তিশালী লিগ্যান্ডরা ইলেকট্রন কম্প্রেস করতে পারে? এই কথাটা কি ছিল? শক্তিশালী লিগ্যান্ডরা ইলেকট্রন কম্প্রেস করতে পারে, এই কথাটা তো ছিল, তাই না? আবার লিগ্যান্ডরা কিন্তু লম্পের খালি অরবিটালে দান করতে পারে, আবার এখানে ছিল বন্ধন তৈরির জন্য এই জিনিসগুলো লাগে। তো চলো আমরা দেখে আসি আমাদের কি কি জিনিস লাগতেছে, কথাগুলো কি ঠিক নাকি। তার লাস্টের জিনিসটা কি পড়লাম? যে স্ট্রং ফিল লিগ্যান্ড ইলেকট্রন দান করতে পারে। তো দেখো একটা জিনিস, এখানে কার্বন মনোক্সাইড বা কার্বানাইল, লিগ্যান্ড হলে কার্বানাইল, তার মানে এটা হচ্ছে একটা স্ট্রং ফিল লিগ্যান্ড। তার মানে অলওয়েজ মনে রাখবে, স্ট্রং ফিল লিগ্যান্ড থাকলে আমাদের কম্প্রেস করতে পারে বা চাপ দিতে পারে। আমরা জানি আমাদের সমাজে যারা ঊর্ধ্ব কর্মকর্তা বা হচ্ছে খুব একটা শক্তিশালী পাওয়ারফুল খারাপ মানুষ যারা থাকে, তারা ছোট মানুষদেরকে চাপ দেয় না। তো অলওয়েজ মনে রাখবা যে যারা হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড, তারা হচ্ছে আমাদের মানে ওই তথাকথিত সমাজের যারা বড় মাপের মানুষ, সবাই তো না, কয়েকটা আছে, তো বড় মাপের মানুষগুলো কি করতেছে? চাপ দিচ্ছে। তো অলওয়েজ মনে রাখবা যে উচ্চ মাপের মানুষ বা হচ্ছে আমাদের শক্তিশালী লিগ্যান্ড হচ্ছে চাপ দেয় বা কম্প্রেস করে। তো যখন চাপ দিবে তখন কি হয় দেখো, চাপ দিয়ে কি হয়? জোড়া বানানোর চেষ্টা করে, ঠিক আছে। তো এই যে 5টা আছে, চাপের ফলে কি হবে? এই যে লিগ্যান্ড যেহেতু স্ট্রং লিগ্যান্ড আছে, তার মানে সে অবশ্যই চাপ দিবে। তো এইটা কি হবে? তখন এইখানের মধ্যে চলে আসবে, এই ইলেকট্রনটা তখন এই ইলেকট্রনের মধ্যে চলে আসবে। এই যে 2টা আছে, এই 2টা টপ করে এখানে চলে আসবে। কি বলছি বুঝছো? এই অযুগ্মটা এখানে চলে আসবে, এই ঘরটা খালি হয়ে গেছে, তারপরে এইটা এখানে চলে আসবে। তার মানে 3D কিন্তু আমার পুরোটা ফাঁকা হয়ে যাচ্ছে, মানে 3D কিন্তু পুরোটা আমার ফিল আপ হয়ে যাচ্ছে, তাই না? এবার দেখো আমার লিগ্যান্ড আছে কয়টা? লিগ্যান্ড আছে আমার 4টা দেওয়া আছে। লিগ্যান্ড কয়টা দেওয়া আছে? লিগ্যান্ড দেওয়া আছে হচ্ছে 4টা। আমরা মনে রাখবো, লিগ্যান্ড যতগুলো দেওয়া থাকবে আমার বক্স ততগুলো করতে হবে, কারণ আমরা জানি লিগ্যান্ড অলওয়েজ কি করে বলো তো? লিগ্যান্ড অলওয়েজ আমার ধাতুকে ইলেকট্রন দান করে।
ঠিক আছে? তো সেই জন্য তুমি যতগুলা লিগ্যান্ড দেওয়া থাকবে ততগুলা বক্স করবা, ততগুলা বক্স করে আমি ততগুলা ইলেকট্রন এর মধ্যে মানে প্রবেশ করাই দিব। ঠিক আছে? তাহলে দেখো আর তখন তুমি কিভাবে বলবা কথাটা যে লিগ্যান্ড যতগুলা বক্সের মধ্যে প্রবেশ করবে, মানে তোমাকে আমি বোঝার জন্য বলতেছি, লিগ্যান্ড যতগুলো বক্সের মধ্যে প্রবেশ করবে ততগুলাই হচ্ছে তার সংকরায়ন। তার মানে এস এর মধ্যে প্রবেশ করছে আর 4p-র মধ্যে প্রবেশ করছে, তার মানে লিগ্যান্ড হচ্ছে আমার এস আর 3টা p, তার মানে sp3। ঠিক আছে? আচ্ছা দেখো, ওই ফার্স্টে আমি তোমাদেরকে বলছিলাম না যে ইলেকট্রন প্রবেশ করবে, আমি তোমাদের একটু দেখাই বলি যাতে আরেকটু ভালো মতন বুঝতে পারো। দেখো আমি বলছিলাম বন্ধন তৈরির জন্য 3D, 4s, 4p, 4d ব্যবহৃত হয়। তাইলে আমাদের লিগ্যান্ড কয়টা ছিল? আমাদের লিগ্যান্ড ছিল হচ্ছে এখানে? লিগ্যান্ড ছিল হচ্ছে আমাদের 4টা, তাই না? তার মানে বন্ধন তৈরির জন্য আমাদের কি কি লাগবে বলছিলাম? 3D লাগবে, 4s লাগবে, 4p লাগে আর 4d লাগে। এখন দেখো আমাদের লিগ্যান্ড তৈরির জন্য বক্স কয়টা লাগবে? বক্স লাগবে হচ্ছে আমাদের 4টা, কারণ আমাদের 3D ফিল আপ হয়ে গেছে, তার মানে 3D বাদ। এখন আমাদের 4টা বক্স লাগবে, তার মানে এসে তো একটা বক্স আছে আমরা জানি, পিতে আমাদের 3টা বক্স আছে আমরা জানি, তার মানে তো 4টা হয়ে গেছে। তো প্রথমে 4টা ঘর টেনে এরকমভাবে 4টা ইলেকট্রন দিবা আর এভাবে করে আমাদের বন্ধন তৈরি করবা। তাহলে কত হইলো? যতগুলো বক্স হবে আমাদের, মানে যতগুলো ইলেকট্রন বুস্ট হবে এখানে, সেইটাকে আমরা বলবো সংকরায়ন তত্ত্ব। তার মানে সংকরায়ন হচ্ছে sp3। আর sp3 মানে তো আমরা জানি চতুস্তলকীয়। তার মানে এভাবে করে আঁকবা আর মনে রাখবা যে অলওয়েজ লিগ্যান্ড থেকে তোমার কি হবে বলো তো? মুক্তজোড়ের দিকে যাবে। সরি, লিগ্যান্ড থেকে অলওয়েজ ধাতুর দিকে তোমার ইলেকট্রন এভাবে করে দিবা। ঠিক আছে? যাতে করে, কারণ আমরা জানি লিগ্যান্ড হচ্ছে ধাতুকে ইলেকট্রন দেয়। তো এভাবে করে লিখবা। এবার আসে ম্যাগনেটিক মুভমেন্ট। ম্যাগনেটিক মুভমেন্ট মানে আমি তোমাদেরকে পড়াইছিলাম, ম্যাগনেটিক মুভমেন্ট মানে হচ্ছে যে একটু আগে যে পড়ালাম, ম্যাগনেটিক মুভমেন্ট mm হচ্ছে আমাদের √n/2। দেখো এন মানে কি? এন মানে হচ্ছে আমাদের কম্প্রেস করার পরে, মানে কোনো একটা সংকরায়ন ঘটার পর বা চাপ দেওয়ার পরে আমাদের কি কোনো অযুগ্ম ইলেকট্রন আছে? না। চাপের পরে আমাদের এখানে দেখো 3D ফুল হয়ে গেছে, তার মানে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই, তার মানে এন এর মান 0, তার মানে 0 × 0 + 2 = 0। 0 হলে আমি বলছিলাম প্রকৃতি হবে ডায়াম্যাগনেটিক, সেজন্য প্রকৃতি লিখছে এখানে ডায়াম্যাগনেটিক। ঠিক আছে? তো চলো নেক্সটটাতে চলে যাই। একবার একটা বুঝতে পারলে পরেরটা একদম এমনিতেই বুঝে যাবে। ঠিক আছে? আর একটা যদি না বুঝতে পারো পরেরটা কিন্তু আর বুঝবা না। দেখো এখানে আছে টেট্রাসায়ানোনিকেলেট। ফার্স্টে কি বলছি? ধাতু যেটা আছে সেটার ইলেকট্রন বিন্যাস, মানে সেটার চার্জ বের করতে হবে, বা তোমার যোজনী কি বলে এটাকে, জারণ সংখ্যা বের করতে হবে। ঠিক আছে? তো নিকেলের জারণ সংখ্যা আমি কত বের করলাম? +2, তার মানে এটার চার্জ হবে হচ্ছে +2। আর এই সায়ান, আর ফার্স্টে দুইটা কাজ করবে, একটা হচ্ছে ধাতুর চার্জ বের করবা আর স্ট্রং ফিল লিগ্যান্ড বা অনেক স্ট্রং লিগ্যান্ড না উইক লিগ্যান্ড সেটা দেখতে হবে। কারণ আমরা জানি স্ট্রং লিগ্যান্ড হলে একমাত্র চাপ দিবে আর উইক লিগ্যান্ড হলে চাপ দিবে না। তো দেখো এখানে আমাদের হচ্ছে নিকেল আর এই যে সায়ানাইড আছে, তার মানে সায়ানাইড বা হচ্ছে সায়ানো, এটা কি স্ট্রং ফিল লিগ্যান্ড, সেজন্য আমি মনে মনে রাখলাম এটা স্ট্রং ফিল লিগ্যান্ড। আর নিকেলের বের হয়েছে নিকেল 2+, তার মানে আমরা নিকেলের ফার্স্টে যে ইলেকট্রন বিন্যাসটা করছি, নিকেল 2+ হলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? দেখো 4, মানে লাস্টের দুইটা বাদ হয়ে যাবে, সেজন্য 4s2 বাদ হয়ে যাবে, 3d8 হলো। দেখো 3d8কে যদি আমি হচ্ছে তোমার বক্স করে করি তাহলে কি হয়ে যায়? এভাবে করে বসে। কিন্তু আমরা জানি যেহেতু সিএন হচ্ছে স্ট্রং ফিল লিগ্যান্ড, সেজন্য এরা হচ্ছে কি করবে? চাপ দিবে। চাপ দেওয়ার ফলে এটার ভিতরে চলে আসবে। তো কি হয়ে যায়? এই বক্সটা খালি হয়ে যায় না? তো একটা বক্স আমার খালি হয়ে গেছে, বাট আমার লিগ্যান্ড আসতে হচ্ছে 4টা, তার মানে আমার একটা বক্স খালি হয়েছে, বাট আমার আরও বক্স লাগবে কয়টা? 3টা বক্স লাগবে। ঠিক আছে? সেই জন্য দেখো যে 4s আর 4p আঁকলাম, বাট এই যে 4pরও কিন্তু একটা বক্স খালি থাকতেছে, কোনো ব্যাপার না, সমস্যা নাই, খালি থাক। তো এই যে আমাদের এটা কম্প্রেস করার ফলে, চাপ দেওয়ার ফলে যে এটা এখানে ঢুকে গেছে, একটা বক্স খালি একটা, আর এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, আমাদের লিগ্যান্ড আছে 4টা, আমি 4টা কিন্তু 4টা বক্সে ঢুকাই দিছি। ঠিক আছে? তার মানে আমার সংকরায়ন কি দাঁড়ালো? দেখো ডিতে আছে হচ্ছে আমার একটা, তার মানে আমি একটা ডি লিখবো, এসে আছে একটা, তার মানে এস লিখবো, পিতে আছে দুইটা, তার মানে p2। DsP2 মানে সমতলীয় বর্গাকার। এটা তুমি এভাবে করে আঁকবা। ফার্স্টে নিকেল আঁকবা, নিকেল এঁকে তারপরে হচ্ছে এই সায়ানাইডগুলো, এদিকে হচ্ছে আমাদের কি যাচ্ছে? মুক্তজোড়গুলো যাচ্ছে, মানে ইলেকট্রনগুলো যাচ্ছে, এগুলো একটু দেখাই দিবা, শো করাইলে আরও ভালো হয়। এটার কেমন হলো দেখতে? এটা হলো সমতলীয় বর্গাকার। তোমাদের দেখাইছিলাম DsP2 হলে মানে
কী হয়ে যায়, আমাদের সমতলীয় বর্গাকার হয়। দেখো শঙ্করায়ন কিন্তু 4 বেরোলো, তার উপরও কী হয়েছে, DSP2 হয়েছে, মানে হচ্ছে কি সমতলীয় বর্গাকার হয়েছে। এর জিওমেট্রি বা এর গঠন উপাদানটা মানে গাঠনিক জিনিসটা দেখালাম। দেখো ম্যাগনেটিক মোমেন্টটা বের করলাম, 0 আসে, কারণ ম্যাগনেটিক মোমেন্টে এন মানে কি, এন মানে হচ্ছে কম্প্রেস করার পর কোনো অযুগ্ম ইলেকট্রন আছে কিনা। দেখো এটা যখন কম্প্রেস করছে এটা তো ভিতরে চলে গেছে, তার মানে কি আর কম্প্রেস করার পর কি অযুগ্ম ইলেকট্রন ছিল না, সেজন্য এন এর মান 0, সেজন্য 0, আর 0 বেরোলে আমরা জানি প্রকৃতি হয় ডায়াম্যাগনেটিক। এবার আসো আরেকটা জিনিস দেখাই। এবার দেখো আমাদের পটাশিয়াম ফেরোসায়ানাইড আছে। পটাশিয়াম ফেরোসায়ানাইডে আমরা কি জানি, এখানেও দেখো আমরা জানি কি সায়ানাইড মানে হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো ফার্স্টে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর হচ্ছে আমাদের আয়রনের মানে ইটা বের করবা, জারণ সংখ্যা বের করবা। এগুলো কিন্তু সব তোমাদের হচ্ছে যখন নামকরণ পড়াইছিলাম জটিল সংখ্যা তখন বের করা শিখাইছিলাম। তো এই যে আয়রনের জারণ সংখ্যা যা বের হবে সেটাই হচ্ছে তার সংখ্যা, তার মানে আয়রন 2+। এই আয়রন 2+-এর ইলেকট্রন বিন্যাস এই দুইটা, তার মানে আয়রনের ইলেকট্রন বিন্যাস এটা হলে এই লাস্টের দুইটা কেটে গেলে আমাদের 3d6 হয়, তার মানে 3d6টা ফার্স্টে বসালাম। এবার দেখো এটা যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আমাদের কি করবে, কম্প্রেস করবে, এটা এখানে চলে আসবে, এটা এই দুইটা এখানে চলে আসবে, তার মানে আমাদের এই যে মানে জোড়া যতক্ষণ পর্যন্ত না হয় কম্প্রেস করতে থাকবে, মানে সর্বাধিক ইলেকট্রন একসাথে ভরে দেয়, ঠিক আছে। তো এই দেখো 6টা হয়ে গেছে। এবার দেখো খালি ঘর তাহলে কয়টা আছে, 2টা আছে, মানে 2টা খালি ঘর থাকলো না, তার মানে আমাদের সায়ানাইড দেওয়া আছে কয়টা, 6টা, বা হচ্ছে আমাদের সায়ানো দেওয়া আছে কয়টা, 6টা, তার মানে আমার তো 2টা ঘর খালি আছে, আমার ঘর আরও কয়টা লাগবে, ভরতে হলে ঘর আরও লাগবে হচ্ছে আমাদের 4টা। তো আমি আরও 4টা ঘর, মানে এস একটা দিলে আর পি আঁকলেই তো আমাদের 4টা হয়ে যায়, কারণ আমি জানি পিতে 3টা ঘর থাকে, এসে আমার একটা ঘর থাকে, তার মানে 2 আর 1 3, আর 3 হচ্ছে 6টা। তো দেখো তার মানে আমাদের ইলেকট্রনগুলো এভাবে করে একটু দেখাই দিবা যে ইলেকট্রনগুলো দিচ্ছ, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, এটা কি, এটা হচ্ছে 3D, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p। তার মানে ডিতে কয়টা গেছে, 2টা, এসে কয়টা গেছে, একটা, 3টা, আর পিতে কয়টা গেছে, 3টা। তার মানে আমি লিখতে পারি ডি ইজ মানে D2, এস একটা, আর পি 3টা। এটা হচ্ছে অক্টাহেক্সাল, ঠিক আছে, অক্টাহেড্রাল। কি বলছি, এটার নাম হচ্ছে অক্টাহেড্রাল। তো অক্টাহেড্রালের চিত্রটা আমি এঁকে দিছি, চিত্রটা এঁকে দিয়ে এখানে আরেকটু এভাবে করে দিবা, দেখতে ভালো লাগবে, ঠিক আছে, এভাবে করে দিয়ে লিখবা। আর দেখো এই যে পুরাটার যে আমার যে চার্জ, এটা হচ্ছে 4-, এই 4- আমি এখানে লিখে দিলাম। এই যে 4- না, পটাশিয়াম যদি প্লাস পড়ে এটা পুরোটা 4- হবে, সেই 4- আমি এখানে লিখে দিচ্ছি। আর ম্যাগনেটিক মোমেন্ট আমাদের কম্প্রেস করার পরে আমাদের কি, আমাদের এনের মান কত, কম্প্রেস করা মানে হচ্ছে আমাদের যদি চাপায় দেওয়ার পর কোনো যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে আমি এনের মান পাবো। চাপায় দেওয়ার পর আমি কি অযুগ্ম বা কোনো সিঙ্গেল ইলেকট্রন পাইছিলাম, পাই নাই। চাপায় দেওয়ার ফলে কিন্তু আমার পুরোটা 6টা হয়ে গেছে, তার মানে কোনো অযুগ্ম নাই, সেজন্য আমাদের এনের মান 0 মানে হচ্ছে এই যে 0 হবে, প্রকৃতি হবে ডায়াম্যাগনেটিক। আর যদি পজিটিভ কোনো মান আসে তখন আমরা বলতাম কি প্যারাম্যাগনেটিক। ওকে, এত কঠিন না, ইজি আছে জিনিসটা। দেখো এখানে এবার আমি পটাশিয়াম ফেরিসায়ানাইড, এখানে দেখো লেখা আছে, এখানে দেখো এই সায়ানাইডকে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আয়রনের ফার্স্টে আমাদের জারণ সংখ্যা বের করতে হবে, তার মানে আয়রনের চার সংখ্যা সেটা, তার মানে আয়রন হচ্ছে 26, আমরা জানি আয়রনের ইলেকট্রন বিন্যাস সেটা হলে +3, মানে 3টা লাস্টে চলে যাবে, তার মানে 3d5 থাকে, 3d5 থাকলে আমি ফার্স্টে ইলেকট্রন বিন্যাস করতাম। এখন যেহেতু এটা হচ্ছে আমাদের কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সায়ানাইড যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড একটা, সেজন্য আমি হচ্ছে এগুলো হচ্ছে চাপাই দিব, চাপাই দিলে এখানে 2টা যাবে, এখানে 2টা যাবে, তারপর কিন্তু এখানে একটা থাকে, তাই না, চাপাই দেওয়ার ফলে কিন্তু অযুগ্ম ইলেকট্রন এখানে আছে। দেখো সায়ানাইড দেওয়া আছে 6টা, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যেহেতু 6টা দেওয়া আছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর যে লিগ্যান্ডেও 6টা দেওয়া আছে, মানে আমার 6টা ঘর লাগবে, তার মানে খালি আছে আমার ডিতে খালি আছে 2টা, আমার আরও 6টা বানাতে হলে আমার আরও 4টা ঘর আনতে হবে, এস 4p। আর এখানে এখন তোমরা বলতে পারো যে আমাদের যদি 7টা বা 8টা থাকতো তাহলে কি করতাম, তখন তুমি 4d নিতা, 4d নেওয়ার পরে তুমি 5টা ঘর কেটে ডি এর একটাতে তুমি নিলা, ঠিক আছে। তো এই আর কি। আর অলওয়েজ মনে রাখবা একটা জিনিস, যে এখানে যতগুলা থাকবে তোমাকে ততগুলাই বক্স বানাইতেই হবে, সেটা যেভাবেই হোক না কেন, ঠিক আছে, এখানে অযুগ্ম থাকলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো যাই হোক, এবার দেখো এখানে কি আসছে আমার, আর 3d থাকলে তো আর 4d হইতো না, তখন 3d তো আমার ফিল আপ থাকতো। এবার দেখো তাহলে ডিতে আমি কয়টা ঢুকাইছি, D2, এসে ঢুকাইছে একটা, পিতে ঢুকাইছি 3টা, তার মানে D2SP3 মানে হচ্ছে অক্টাহেড্রাল, ঠিক আছে। দেন আমি এই চিত্রটা আঁকবো, আর এখানে হচ্ছে আমাদের 3- সায়ানাইড, এটা করবা, দেখবা পুরোটা, এটা যেহেতু পটাশিয়াম 3+ হবে, তার মানে পুরোটা হচ্ছে 3-, তার মানে আমি 3- লিখে দিচ্ছি, ঠিক আছে। ম্যাগনেটিক মুভমেন্টে এসে দেখো, ম্যাগনেটিক মুভমেন্টটা হচ্ছে আমাদের এখানে এনের মান কত বলো তো, এনের মান হচ্ছে, এখানে তোমরা চাইলে লিগ্যান্ডটা শো করতে পারো, ঠিক আছে, কারণ সবগুলোতে হচ্ছে লিগ্যান্ডকে দিছে,
মানে এটাকে তো লিগ্যান্ড সবগুলো দেয়, এটা তোমরা দেখাতে পারো। দেখো ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে n * n+2। দেখো কম্প্রেস করার পর কি অযুগ্ম ইলেকট্রন ছিল না, তার মানে আমরা কত লিখবো, n এর মান হচ্ছে এখানে 1, তারপরে 1 × 1 + 2 = 2। এটার প্রকৃতি হচ্ছে প্যারাম্যাগনেটিক, যেটা বললাম পজিটিভ চার্জ বিশিষ্ট হলে আমরা বলছিলাম প্যারাম্যাগনেটিক, আর যদি আমাদের ম্যাগনেটিক মোমেন্টের মান যদি 0 আসে তাহলে আমাদের সেটা হয় ডায়াম্যাগনেটিক। ওকে, এবার আসো টেট্রাক্লোরোনিকেলের। টেট্রাক্লোরোনিকেলেরটা যেভাবে করবা, এই যে সুন্দর মতন এভাবে করে যাবা, নিকেল 2+, নিকেল 2+-এর জন্য করে যাবা এভাবে করে। ওই যে একটু আগে পড়াইছিলাম না যে 3d8 হয়েছিল, নিকেল 2+ 3d8 হয়েছিল, তো এটাই আর কি করবা। দেখো ক্লোরিন 4টা আছে, সেজন্য আমি 4টা ঘর টানবো। দেখো এখানে আমার কম্প্রেস করার পরে ক্লোরিন তো আমাদের হচ্ছে তোমার স্ট্রং ফিল লিগ্যান্ড না, উইক ফিল লিগ্যান্ড। ক্লোরিন কি লিগ্যান্ড? ক্লোরিন হচ্ছে আমাদের উইক ফিল লিগ্যান্ড। উইক ফিল লিগ্যান্ডকে কম্প্রেস করে বলো তো? কম্প্রেস করে? উইক ফিল লিগ্যান্ডকে তো কম্প্রেস করে না, উইক ফিল লিগ্যান্ডকে তো চাপ দেয় না। তো এখানে যা আছে এখানে তাই বসে যাবে, ঠিক আছে? সবসময় মনে রাখবো, উইক ফিল লিগ্যান্ড কখনোই কম্প্রেস করে না। এখানে যদি আমার অন্য কিছু থাকতো তখন কিন্তু আমার ঠিকই এটার মধ্যে চলে আসতো, ঠিক আছে? কিন্তু এটা যেহেতু উইক ফিল লিগ্যান্ড সেজন্য কম্প্রেস করবে না, যা আছে আমার এটা তাই বসবে। কিন্তু আমার এখানে 4টা ঘর লাগবে আরও, যেহেতু আমার লিগ্যান্ড 4টা আছে, সেজন্য আমি 4টা ঘর টানলাম। তো এখানে আমার এস হচ্ছে একটা আর পি হচ্ছে আমার 3টা। তো দেখো sp3টা আমি আঁকলাম। এখানে যদি আমার 2- আছে, আমি এখানে 2- দিয়ে দিলাম। আর নিকেল কিন্তু 2+ লিখবা, ঠিক আছে? ম্যাগনেটিক মোমেন্ট বের করো। এই দেখো আমাদের কম্প্রেস করার পর, কম্প্রেস তো এখানে আর হবে না, এটা উইক ফিল লিগ্যান্ড, তার মানে আমরা এখানে বলবো সংকরণ ঘটানোর পর আমার অযুগ্ম ইলেকট্রন কয়টা ছিল? অযুগ্ম ইলেকট্রন ছিল 2টা, সেজন্য আমি এর মান এখানে কিন্তু 2টা বসাইছি, ঠিক আছে? সংকরণ করার পর যেহেতু আমার 2টা অযুগ্ম ছিল, সেহেতু আমি এখানে 2 বসাইছি। দেন এখানে যা বেরোয় বলবো, যেহেতু পজিটিভ কিছু বেরোবে সেজন্য প্রকৃতি হচ্ছে প্যারাম্যাগনেটিক। ওকে, এবার দেখো লাস্ট ওয়ান, একটা ব্যতিক্রম শিখাই দিই। একটা ব্যতিক্রম যেটা তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে কপার টেট্রাঅ্যামিন সালফেট, ঠিক আছে? তো এখানে দেখো ফার্স্টে হচ্ছে কপারের কি জারণ সংখ্যা বের করতে হবে, সেটাই হচ্ছে 4 সংখ্যা। তার মানে কপার 2+ হচ্ছে আর্গন পর্যন্ত করবা, আর্গন পর্যন্ত করলে দেখবা আমাদের 3d9 আসে কপার 2+, ঠিক আছে? আমরা কি জানি কপার মানে হচ্ছে আমাদের আর্গন পর্যন্ত করলে ছিল হচ্ছে আমাদের 3d10 আর 4s1 ছিল। এখন যদি তুমি কপার 2+ করো তখন কি হবে, 4s থেকে এটা বেরোয় গেল 3d9 থেকে। তো আমি এখানে 3d9 লিখলাম। তো 3d9 লিখার ফলে দেখো, তো এখানে যেহেতু আমাদের হচ্ছে এখানে 3d9 লিখলাম। এখন দেখো এখানে তো কম্প্রেস করার আর কেউ নাই, তাই না? এটা তো 5টাই ফিল আপ হয়ে গেছে, তো এখানে আমি আর কম্প্রেস করতেছি না। এবার একটা জিনিস দেখো যে আমার হচ্ছে কয়টা লাগবে, আমার 4টা আছে, তার মানে আমি 4টা বক্স কাটলাম। তো আমি এভাবে করে লিখলাম। তো দেখো এটা স্ট্রং ফিল লিগ্যান্ড না উইক ফিল লিগ্যান্ড এটা তো দেখার দরকার নাই, কারণ এখানে আমার ঘর অলরেডি পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখো এখানে আমি কি করলাম, এটা হচ্ছে আমি এভাবে করে আমি 4টা বক্স কেটে আমি ইলেকট্রনগুলো প্রবেশ করাই দিলাম, তাহলে আমার কি হয়, sp3 হয়ে যায়। এরকমই তো হওয়ার কথা ছিল, তাই না? বাট এটা এভাবে হবে না। দেখো এটা এভাবে না হয়ে কিছু কিছু বইয়ে, মানে হচ্ছে তোমার গুহ স্যারের বইয়ে এভাবে আছে যে এই যে তোমার যে শেষ যে 2pz এর যে অরবিটালটা, সেই অরবিটালটা তোমার এখানে চলে আসে, আর এটার মানে এটার অযুগ্মটা এখানে চলে যায়, ঠিক আছে? তখন আমাদের হয় ডিএসপি টু বা ডিএসপি টু দিয়ে তোমরা এক্সামে করবা না, তোমরা যেভাবে করবা প্রথমে এভাবে করে 3Dটা পূর্ণ রাখবা, পূর্ণ রাখার পর এসটা পূর্ণ রাখবা, পিতে তুমি 2টা দিবা, পিতে তো আমাদের বসে দেন ডিতে বসানো উচিত, তাই না? বাট পি এর একটা খালি রেখে তোমার সেটা ডিতে দিয়ে দিবা, ঠিক আছে? তুমি এভাবে করে করবা। দেন কি বলবা, sp2d। ওকে, এই ডি কিন্তু পুরোটাই পূর্ণ আছে। তো sp2d মানে কি, sp2d মানে হচ্ছে সমতলীয় বর্গাকার। তো এই যে সমতলীয় বর্গাকার লিখবা, dsp2 লিখবা না কিন্তু, কারণ dsp2টাও অনেক বইতে দেওয়া আছে, বাট আমরা সৃজনশীল করার সময় sp2d দিয়ে করব, ঠিক আছে? তো এই দুইটার মধ্যে যে কোনোটাই এক্সামে আসতে পারে, বাট sp2dটাই বেশি কার্যকর। ওকে, এবার দেখো এভাবে করে করবা না, এটা করে করবা। এটাই হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে, এটাই করবা। তারপরে কপার 2+ এভাবে করে লিগ্যান্ডগুলো আসতেছে, এটা একটু সরি, এই যে এভাবে করে একটু করে দিবা, এটা হচ্ছে সমতলীয় বর্গাকার।
ঠিক আছে, এটা কিন্তু একটু ব্যতিক্রম। আর দেখো এখানে কিছু কোশ্চেন লিখে দিছিলাম যে হচ্ছে বি ধাতুর ব্যাখ্যা করো। বি ধাতুটা কি? কপার ধাতু। তো কপারের স্থিতিশীলতা আমরা জানি, কপার ধাতুটা ব্যাখ্যা করতে বলছো, অবস্থান্তর ধাতু ব্যাখ্যা করতে বলছো। আমরা জানি কপার হচ্ছে, আমরা কি জানি, অবস্থান্তর ধাতু মানে হচ্ছে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস D1 থেকে D9 এর মধ্যে হবে। তার মানে এখানে কপার 2+ মানে কি, D9 এর মধ্যে আছে, তার মানে এটা অবস্থান্তর মৌল। আবার এখানে দেখো আমাদের এখানে আছে হচ্ছে কিউ এত 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 এর আয়নদ্বয়ের মধ্যে কোনটি প্যারাম্যাগনেটিক বিশ্লেষণ করা। আমরা জানি প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে আমাদের কোনো একটা মানে জটিল সংখ্যার ফার্স্টে তোমাদের সংকরায়ন বের করতে হবে। সংকরায়ন বের করার পর আমি সেটা কি করব, স্ট্রং ফিল লিগ্যান্ড না উইক ফিল লিগ্যান্ড কম্প্রেস করে টোরে আমি সব কিছু করে টোরে দেখবো, আমি ম্যাগনেটিক মুভমেন্ট বের করে আমাদের যদি পজিটিভ আসে তখন আমরা সেটাকে কি বলবো, ম্যাগনেটিক মুভমেন্ট যদি আমার পজিটিভ আসে তখন আমি সেটাকে বলবো হচ্ছে প্যারাম্যাগনেটিক। আর ম্যাগনেটিক মুভমেন্ট যদি জিরো আসে আমি সেটাকে বলবো ডায়াম্যাগনেটিক। তো দেখো এখানে আমি যদি এখানে কিউ মানে হচ্ছে আয়রন, ঠিক আছে, তো আয়রন বা হচ্ছে ফেরিসায়ানাইড যদি আমি বসাই সেটা হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক বের হবে। আর যদি ফেরোসায়ানাইড বসাই তাহলে আমার ডায়াম্যাগনেটিক বের হবে। এটা একটু তোমরা নিজেরা পড়ে নিবা, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর জটিল সংখ্যার এটা খুব বেশি একটা কঠিন বলে আমার মনে হয় না, তো একটু অবশ্যই পড়ে নিবা। আর হচ্ছে আর এই তো যা পড়ালাম সেই জিনিসগুলো একটু পড়ে নিবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।